কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান, দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন আমার অত্যন্ত প্রিয়, আপনাদেরও অনেকের প্রিয়, আমি কমেন্টস দেখেই বুঝতে পারছি যে আসাদ নূর কত প্রিয় সবার। আসাদ নূর স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ থেকে, বলা হয় যে এই প্রজন্মের মানে সমর সমর যোদ্ধা তানভীর লিঙ্কন। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে খুব এমন সমস্ত অদ্ভুত ঘটনা ঘটছে, যারা হুমকি দামকি দিবে, যারা কি বলবো তথাকথিত জুলাই যোদ্ধা, অনেকে বলেন জুলাই সন্ত্রাসী, তাদেরকে একেবারে ব্লাঙ্ক চেক দিয়ে দেয়া হচ্ছে। তাদেরকে তারা যত বড়ই অপরাধ করুক না কেন, যা খুশি তাই করুক না কেন, তাদেরকে দায় মুক্তি দেয়া হবে। এরকম একটি অবস্থা আমরা সম্প্রতি দুজনকে দেখলাম। এক তাহমিন কি তামিনা তামিনা সুরভি, তামিনাই বোধহয়, কি যেন একটা নাম, সুরভি আর কি, তাহরিমা সুরভি, তামরিমা, রাইট? তাহরিমা 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 সুরভি, তাহরিমা সুরভি, রাইট। এবং সে হচ্ছে গিয়ে, আমি সেই গত জুলাই থেকেই দেখছিলাম যে মানুষ নির্লজ্জ হতে পারে, কতটা মানে লজ্জা শরমের মাথা খেতে পারে একটা প্রজন্ম, কতখানি নিকৃষ্ট হতে পারে। সম্ভবত এই মেয়েটি তার একটা জলজ্জান্ত উদাহরণ। অন্যদিকে আরেকজন, যিনি নিজেকে সরাসরি থানায় বসে দাবি করছে যে সে পুলিশ হত্যা করে পুলিশদেরকে ঝুলিয়ে রেখেছে। আপনারা জানেন যে একটা হিন্দু পুলিশের কর্মকর্তা, তাকে গত জুলাইয়ে, মানে 24 জুলাইয়ে হিন্দু বলে তাকে চাওয়া হয় এবং শেষে সেই মব তাকে পুড়িয়ে হত্যা করে। ভয়ঙ্কর এক পরিস্থিতি। সে এখন বলছে মাহাদি, আপনারা জানেন যে হবিগঞ্জের মাহাদি, তাকেও জামিন দিয়ে দেওয়া হয়েছে। কোথায় এই দেশ আছে? অথচ কত নিরপরাধ মানুষ জেলখানায় ধুকে ধুকে মরছে। সাংবাদিক এই যে আনিস আলমগীর, কি তার অপরাধ? তাকে 5 দিনের রিমান্ডে নিল, এখন কারাগারে আছে, কবে মুক্তি পাবে তার কোনো ইয়া নাই। এরকম মানুষদেরকে তারা জেলে পুরে রাখছে। এখন সরকার বলছে যে তাদেরকে, এই জুলাই সন্ত্রাসীদেরকে যাতে করে কোনোভাবে কেউ কোন রকম জবাবদিহিতা বা আইনের আওতায় আনতে না পারে, তার জন্য তারা 24 জুলাইয়ের 1 তারিখ থেকে অগস্টের 8 তারিখ পর্যন্ত দায় মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। এই দায় মুক্তিটি এতদিন পর্যন্ত ছিল 15 জুলাই থেকে, হ্যাঁ, এখন সেটিকে এগিয়ে 24 1 তারিখ থেকে করা হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই গুরুরও বিষয় রয়েছে। আসাদ নূর, আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ সুলতানা রহমান আপা আপনাকে। আমরা যদি ওই সংবাদগুলো পড়ি তাহলে সম্মিলিতভাবে আমরা কী পাই, যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা বা জঙ্গি, তাদেরকে দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে তারা অধ্যাদেশের উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়ে খসড়া প্রস্তুতের জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। এবং সেখানে খুবই খেয়াল করার বিষয় যে তারা বলছে 1971 সালের মুক্তিযোদ্ধাদের দায় মুক্তির মডেল অনুসরণে আলোচনা হয়েছে। তার মানে মুক্তিযোদ্ধারা মব ছিল? কি বোঝাচ্ছে? শুধুমাত্র জুলাই জঙ্গিদেরকেই তারা রক্ষা করছে না, জুলাই জঙ্গিদের সাথে 1971 সালের মহান মুক্তিযোদ্ধাদের তুলনা করছে। দেখেন 1971 সালে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল, সেখানে কি আর 24 কি 24-এর পুলিশ কি পাকিস্তানি পুলিশ? 24-এর মিলিটারি কি পাকিস্তানি মিলিটারি? 1971 সালে তাও তো পাকিস্তানিরা নাকে খত দিয়ে স্যারেন্ডার করার পরে তাদের যথাযথ শাস্তি বা যে যুদ্ধ বন্দীদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের উপরে তাদেরকে তো আমরা হত্যাও করে ফেলতে পারতাম, তো সেটা তো করা হয়নি। পুলিশকে কি করা হয়েছে? নির্বিচারে হত্যা করা হয়েছে। ধরে ধরে আপনি বলছিলেন এই যে বানিয়াচংয়ের ঘটনাটি, সন্তোষ চৌধুরী এত পুলিশ রেখে, মানে ওখানে অনেক পুলিশ ছিলেন, 50 থেকে 65 জন বলা হয়, শুধু এই হিন্দু ব্যক্তিকে কেন্দ্র করে, মানে টার্গেট করে তাকে কিন্তু তারা ছিনিয়ে নিয়ে হত্যা করলো। এখানে কিন্তু একটা ধর্মীয় পৈশাচিকতা আছে। এরপরে আচ্ছা এই ইউনূস সরকার, মব সরকার কি বলছে আরো, যে তারা বলছে যে
সাম্প্রতিক গ্রেপ্তার ও আন্দোলনের দাবির প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি মতো 2024 সালের 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত কর্মকাণ্ডের দায় মুক্তি দেওয়ার বিষয়টি বইটি। কর্মকাণ্ড মানে কি? কর্মকাণ্ড কি আমরা তো জানি, এই যে যত ধরনের খুন খারাপি যা কিছু করেছে, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, সব কিছুর দায় মুক্তি দেওয়া হবে কাদেরকে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই জুলাই সন্ত্রাসীদেরকে। এরপরে বলা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এই যে শরীফ উসমান হাদি হত্যা মামলা অভিযোগপত্র দাখিলের ঘোষণা দেওয়া হয়েছে এবং মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, গুজব প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 3টি জিনিস খেয়াল করেন: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গুজব প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এখানে দেখুন তাদের বদমাশিটা। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি? মানে তারা বলতে চাইছে না যে হিন্দুদের উপরে যে গণহত্যা চলছে এটা তারা বলবে না, এটাকে বলছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে। মনে হচ্ছে যে একজন হিন্দু ব্যক্তি একজন মুসলমানকে সে কাতুকুতু দিয়েছে, সে তাকে জাপটে ধরে একটা আছাড় দিয়েছে, এই জিনিসটা আসলে ঠিক না। তারপরে গুজবের কথা, গুজব কারা ছড়ায়? এই ইউনুসের প্রেস উইং যে পরিমাণ গুজব ছড়িয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই রকম গুজব আর কেউ ছড়ায় নাই। উদাহরণ লাগবে, কতগুলো বলবো। এরপরে হচ্ছে তারা বলছে আরও কি কি, মানে এই পুরো বিষয়টাই হচ্ছে যে এক ধরনের চক্রান্ত, প্রতারণা। আমি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি জিনিসটি ধরি, কয়েকটি ছবি আমি দেখাই সুলতান আপা, যদি আপনি আমাকে অ্যালাউ করেন। এখানে 2-1টা ভিডিও আছে এবং কোনো কিছুই হার্মফুল না এবং কপিরাইট ল ভায়োলেট করবে না। আমি দেখাই, আপনি বুঝতে পারবেন যে তাদের এই পুরো বিষয়টির উদ্দেশ্যটা কি। এই কয়েকজন ব্যক্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। এটি ক্র্যাক প্লাটুন বাংলাদেশের ফটোকার্ড, যেখানে বলছে আমরা জানি মণি চক্রবর্তীকে হত্যা করা হয়েছে, ব্রজেন্দ্র বিশ্বাসকে হত্যা করা হয়েছে, অমৃত মণ্ডলকে হত্যা করা হয়েছে, খোকন দাসের ব্যাপারটি আমরা জানি, দীপুচন্দ্র দাসের ব্যাপারটি জানি, রানা প্রতাপ এবং প্রান্তোষ সরকার, এই মানুষগুলোকে টার্গেট করে করে হত্যা করা হয়েছে। টার্গেট কিলিংকে বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইউনুস গ্যাং কাজ করবে। এরপর দেখুন, এটি হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতি। এটি ডিসেম্বরের 27 তারিখ তারা দিয়েছে। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে গত 11 মাসে 90 জন সংখ্যালঘুকে হত্যা, ধর্ম অবমাননার অভিযোগে মামলা 73টি। আমরা গত পরশুদিন থেকে দেখছি কাগজ না দেখেই প্রার্থী বাতিলের অভিযোগে কুড়িগ্রাম 3 আসনে সেখানে একজন নারী ডিসিকে, এই জামাত নেতা, আমি এটার ডিটেলটা দেখাচ্ছি, তাকে তার প্রার্থিতা বাতিল কেন করা হয়েছে তা এই জন্যই যে ব্যারিস্টার মাহবুব আলম সালেহীন এই জামাত নেতার নাম। এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে এই ভিডিওটি আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন হবে যে একজন হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে সেই ডিসির বিরুদ্ধে কি স্লোগান দেওয়া হয়েছে। উলিপুর 3 আসনের জনাব মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশ জামায়াতে ইসলাম ওনার এই মনোনয়ন পত্রটি অবৈধ ঘোষণা করলাম। দেখতে পাচ্ছেন এখানে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন মিস অন্নপূর্ণা দেবনাথ। তো সেই দেবনাথের বিরুদ্ধে কি কি স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি আসলে ওই মিটিংয়ে কি করেছিলেন এটা এখানে স্পষ্ট। এটা আছে, আমি অবৈধ ঘোষণা করলাম। এরপরে আমার মনে হয় যে আমাদের আপিল অথরিটি আছে, আমি বলি এরপরে আপনাদের আসলে আমরা আন্তরিক, আপনারা দেখবেন যে প্রশাসন, আমি প্রথমে বলেছি যে আমরা আপনাদের সবার প্রতি আন্তরিক এবং আন্তরিকতার কারণে কিন্তু আমরা এটা সময়টা দিয়েছি এবং আমরা যাচাই করেছি। আপনারা যদি এসে যান আপিল অথরিটিতে, আমার মনে হয় সেটা সর্বোচ্চ ভালো হবে। এটি কুড়িগ্রাম 3 আসনকে কেন্দ্র করে ডিসিকে বলছে সামনে উপস্থিত থাকা ব্যক্তিরা যে আপনি কোনটা ভুল কোনটা শুদ্ধ সেটা তাদেরকে টেবিলে বসে সমাধান করতে হবে, যেহেতু জামাত নেতার প্রার্থিতা বাতিল হয়েছে এবং পরবর্তীতে তাকে ইসকন, তাকে মানে তার ধর্ম টেনে আনা হয়েছে। দেখুন না, আপনি কথা বলার সুযোগ দিবেন না। আমাদের কথা বলার ডকুমেন্টস নিয়ে আমরা আজকে এখানে আসছি।
শুনতে পেলেন, ওই সভায় উপস্থিত ব্যক্তিরা চিৎকার করে ইসকনের সদস্য বলা হচ্ছে। এইখানে কোথায় টার্গেট করা হচ্ছে তা তো বুঝতে পারছেন। এবং তাদের যে মবগুলো বাইরে রয়েছে সেই মবগুলো একই সুরে গান গাইলো, অর্থাৎ গানের সুর একজন ধরে দিল, দেখেন ইসকন ইসকন মানবে না তারা। এই দেখুন, এই ধর্মীয় সন্ত্রাসীরা এখানে বসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ইসকন ইসকন মানবো না। অর্থাৎ একজন নারী কর্মকর্তা তিনি কেন তার একটি সিদ্ধান্ত দিলেন, ব্যাস হয়ে গেছে, তিনি ইসকন, এবং তাকে টার্গেট করে এই মব দিয়ে তিনি হয়তো বেঁচে আছেন আমি আশা করি। তো এই হচ্ছে জুলাই জঙ্গিদের অবস্থান। এবং আসাদ নূর, এইখানে একটু আমি যুক্ত করি, এই কুড়িগ্রামের এই জেলা প্রশাসক তিনি জামাতি ইসলামের যে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন তার অভিযোগটি হচ্ছে ওই প্রার্থী আপনার দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার, তিনি ইংল্যান্ডের নাগরিক। কিন্তু ইংল্যান্ডে যে বাংলাদেশে যে ব্রিটিশ এম্বাসি রয়েছে তাদের কাছ থেকে একটি ছাড়পত্র, প্রত্যয়নপত্র আনা দরকার ছিল যে এই মর্মে যে তিনি দ্বৈত নাগরিক নন। তিনি যদি দ্বৈত নাগরিক হয়ে থাকেন এই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সেটি তাকে আপনার বাতিল করতে হবে। সেটি তিনি করেননি এবং উপযুক্ত কোনো প্রমাণও দাখিল করেননি। ওই জেলা প্রশাসক তিনি একদম গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ধারা ধরে ধরে তিনি বলছিলেন যে কেন ওই মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। তারপরেও যখন তিনি একজন সনাতন ধর্মাবলম্বী দেখে তাকে যেভাবে করে আঘাত করা হচ্ছে, যেভাবে করে তার বিরুদ্ধে মব, তার সামনে বসে তাকে যেই অশ্লীল ভাষায় তাকে ইসকনের সদস্য বলে যেভাবে করে একটা ভয়ঙ্কর এক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, আমি জানি না আমি যদি ওই আসনে বসে থাকতাম আমি মৃত্যু ভয়ে শঙ্কিত বোধ করতাম। কারণ এই মবরা পারে না, হেন কোনো কিছু নেই। আর যেখানে পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকে সেখানে তো কে তার নিরাপত্তা, হতে পারেন জেলা প্রশাসক, কিন্তু কে তার নিরাপত্তা দিতে এগিয়ে আসবে? কেউ না। তাকে ওখানে যে পুড়িয়ে মারেনি, আমার তো মানে সেটি কপাল আমাদের। জি, এই যে মাহবুবুল আলম সালেহী যে প্রার্থী ছিল তার বক্তব্য কি? তার যে চাওয়াটা, এটাই তো রাষ্ট্র, এই ইউনুস গ্যাং এটাই তো দিতে চাইছে। সে বলছে যে দ্বৈত নাগরিকত্ব কি? ইউনুসের নাগরিকত্ব কোথায়? রজার রহমান আমাদের কি সে ছড়ি করাচ্ছে না? আলী রিয়াজের নাগরিকত্ব কি? এই প্রশ্নগুলো আমরা করতে পারি না তো। তার মানে এই জুলাই জঙ্গিদের এবং তাদের যে যারা এলায় রাজনৈতিক সংগঠন, এখন তো আনঅফিসিয়ালি জামাত ক্ষমতায়, তো তারা কেন দ্বৈত নাগরিকত্বের সেই নাগরিকত্ব বাতিল বা গ্রহণ তারা সনদ দেবে? তাদের বাংলাদেশ তো, তারা যেটা চাইছে এখানে তো স্পষ্ট। এবং যখন আপনি মানবেন না, আপনি হিন্দু, আপনি ইসকন, আপনি ভারতের দালাল, আপনি স্বৈরাচারের দোসর, আপনি আপনার ধর্ম পরিচয়, আপনি মুসলমান হলে বলা হবে যে আপনি খারিজি, আপনি কাফের হয়ে গেছেন, হ্যাঁ আপনি আওয়ামী লীগ, আপনার জানাজা হবে না। আপনি আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্টের দোসর। আর হিন্দু হলে আপনি ইসকন, ভারতের দালাল। আমি একটু তানভীর লিঙ্কনকে যুক্ত করে নেই, তার একটু মতামত নিয়ে নেই এখান থেকে, বেচারা অনেকক্ষণ ধরে বসে আছে। তানভীর লিঙ্কন, আমি জানি যে আপনি এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল। যে পরিস্থিতি হচ্ছে এটা তো মোটামুটি পাকিস্তানের কায়দায় অগ্রসর হচ্ছে। পাকিস্তানের যেই আপনার আসিফ মুনির সেনাপ্রধান, তাকে যেভাবে করে দায় মুক্তি দেওয়া হয়েছে, এখন এই জুলাইয়ের আন্দোলনকারী, তথাকথিত আন্দোলনকারী জুলাই যোদ্ধা কিংবা অনেকে বলে জুলাই সন্ত্রাসী, তাদেরকে যে এই দায় মুক্তির প্রক্রিয়া চলছে পুরোপুরি একটা পাকিস্তানের মডেল ফলো করা হচ্ছে। আপনি কি মনে করছেন? ধন্যবাদ সুলতান আপা। আসলে আমরা তো এখন পূর্ব পাকিস্তানে আছি। আপনি তো এটাকে বাংলাদেশ বলার কোনো সুযোগ মনে হয় না যে এই ইউনুস এবং তার জঙ্গি বাহিনী রেখেছে। তো যেহেতু পূর্ব পাকিস্তানে আমরা আছি, তো আমাদের সবকিছু তো পাকিস্তানের আদলেই হওয়া উচিত। আমি মনে করি যে দায় মুক্তিটি তারা এখানে করার চেষ্টা করেছেন, তারা সবই করতে পারে, কারণ এখানে তাদের কাছে আইনের কোনো নিয়ম নেই, তাদের জন্য সংবিধানের কোনো বালাই নেই। তাদের যখন যা দরকার তখন তারা সেটা অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক, সেখানে গেজেট নোটিফিকেশন হোক, হোয়াটএভার, তারা এটা করে ফেলতে পারে। আপনারা বাংলাদেশের দায় মুক্তির যদি ইতিহাস দেখেন, যে বাংলাদেশের যে জঘন্যতম যে ঘটনাগুলো ঘটেছে তার ভিতর থেকে কিছু দায় মুক্তি এসেছে। প্রথম হচ্ছে 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে দায় মুক্তি দেওয়া হয়েছিল ইন্ডেমনিটির মাধ্যমে। ঠিক তেমনি 2001 সালে বিএনপি জামাত যখন ক্ষমতায় এসেছিল তখন যে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যে তখনকার সময়ে তারা যে অপারেশন কি জানি একটা নাম দিয়েছিল, সেটার নাম করে সারা ক্লিন হার্ট, অপারেশন ক্লিন হার্টের নাম করে সারা বাংলাদেশে প্রায় 84 জন মানুষকে তারা কিল করেছিল, সেটারও দায় মুক্তি দেওয়া হয়েছে।
তো সুতরাং দায় মুক্তির অধ্যাদেশ ইতিহাস শুধুমাত্র তারাই যখন বাংলাদেশ বিরোধী চক্রটি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটিকে বারবার খামচে ধরেছে। যারা ৭১ বিরোধী শক্তি, যারা স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধ শক্তি, তারা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে তখনই তারা এই ধরনের অপকর্মগুলো ঢাকার জন্য তারা দায় মুক্তিগুলো নিয়ে এসেছে। কিন্তু দায় মুক্তি দিলেই কি তারা আসলে দায় মুক্ত হবেন? সেটা কিন্তু না, কারণ ইতিহাস কিন্তু বিদায় বলে না। ইতিহাস বারবার বলে যে ইতিহাস আমরা ফিরে আসি। ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু 1996 সালের আওয়ামী লীগ সরকার যখন গঠিত হয়েছিল 21 বছর পর সেটা কিন্তু সে দায় মুক্তিটি রহিত করা হয়েছিল। এবং তখনকার এই দায় মুক্তিটির ব্যাপারে তখন সুপ্রিম কোর্টের এটি মতামত চাওয়া হয়েছিল এবং তৎকালীন সময়ে আপনার বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ, যিনি পরবর্তীতে আইনমন্ত্রী হয়েছিলেন 2009-এর নির্বাচনের 8-এর নির্বাচনের পর, তিনি তখন বলেছিলেন যে অবৈধ কোনো জিনিসকে যখন জায়েজ করার চেষ্টা করা হয় এবং সেটা যখন সত্যকে আড়াল করার চেষ্টা করে, সেটার আসলে সুপ্রিম কোর্টের কোনো মতামত এখানে দরকার হয় না। এখানে যদি সংসদের সংখ্যাগরিষ্ঠরা সেই অধ্যাদেশটি বাতিল করে তাহলে সেটি বাতিল হয়ে যাবে। এখানে আইনের কোনো ব্যাখ্যা বা কোনো কিছুর দরকার না। আইন বিরোধী যখনই কোনো কর্মকাণ্ড সংগঠিত হবে, সেটা যখন চূড়ান্ত ভাবে আবার আইন দ্বারা সেটাকে প্রতিস্থাপন করা হবে, আলটিমেটলি অবৈধ এবং ইলিগাল জিনিসগুলো অটো এলিমিনেট হয়ে যাবে এবং আইন তার নিজস্ব গতিতে চলে। এই দায় মুক্তি অধ্যাদেশ যারা জারি করেছিল তাদের কিন্তু বাংলাদেশে বিচার হয়েছে। সুতরাং যতই চেষ্টা করা হোক, যতই সাধনা করা হোক, যতই অধ্যাদেশ জারি করা হোক, রাতের অন্ধকারে দিনের আলোতে যাই করা হোক না কেন, বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট যে তথাকথিত বিপ্লব বা গণ অভ্যুত্থানের নামে যে ঘটনাটি ঘটেছিল সেটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি ভয়াবহ জঙ্গি হামলা। আজকে বাংলাদেশে এটি প্রমাণিত সত্য। এই জঙ্গি হামলার পিছনে বিদেশি অর্থায়ন ছিল, বিদেশি প্রভুদের আঁতাত ছিল, দেশীয় ষড়যন্ত্র ছিল, দেশীয় এখন যারা রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। সর্বোপরি এই সমস্ত ঘটনাটিকে নীল নকশায় রূপান্তরিত করে 5ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে আমাদের লাল সবুজের পতাকাটিকে আজকে মৌলবাদী চক্রের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ হানাদার বাহিনী জেনারেল ওয়াকার বং। সুতরাং 5ই আগস্ট বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে সেটি কোনো দৈব দুর্বিপাক ঘটনা না, সেটি পূর্ব পরিকল্পিত এবং যার পিছনে নানাবিধ পরিকল্পনা, অর্থায়ন, অনেক কিছু জড়িত ছিল যে স্বাধীনতার সার্বভৌমত্বের শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। এবং তারা কিছুদিনের জন্য হলো তারা হয়তো সার্থক হয়েছে। এখন যে দায়ভার এখন আমাদের কাঁধে এসে পড়েছে, এখন এই জুলাই সন্ত্রাসী বা জুলাই জঙ্গি বলেন বা জুলাই বিপ্লবী বলেন, তাদের ভাষায় যাই বলেন না কেন, তারা 5ই আগস্ট ঘটিয়েছে বাংলাদেশে। আজকে কেন ঘটিয়েছে, তাদের পিছনের কারণ কি ছিল, এবং আপনারা যদি সবগুলো ডট একসাথে মিলিয়ে নেন দেখবেন যে বাংলাদেশে 5ই আগস্ট নিছক কোনো সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, নিছক কোটা আন্দোলন ছিল না। 5ই আগস্ট ছিল আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার আন্দোলন। 5ই আগস্ট ছিল আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করে দেওয়ার আন্দোলন। 5ই আগস্ট ছিল বাংলাদেশ বিক্রির আন্দোলন। আজকে বাংলাদেশ আজকে বিক্রি হয়ে যাচ্ছে বিদেশিদের কাছে। বাংলাদেশ আজকে স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। বাংলাদেশ এখন মৌলবাদী এবং বিদেশি হায়নাদের উর্বর চারণ ভূমিতে পরিণত হয়েছে। সুতরাং বাংলাদেশ রুখে দাঁড়াবে। ধন্যবাদ। আসাদ নূর, তাহলে এই যে পাকিস্তানি তরিকায় যে অগ্রসর হচ্ছে, এই কি তারা যে ইনসাফ শব্দটি বলে, আমরা অবশ্য বলি ন্যায় বিচার, যে ইনসাফের বাংলাদেশ তারা কায়েম করতে চায়, এই কি তাদের ইনসাফ যে অপরাধী সে যাই করুক না কেন তার দায় মুক্তি থাকবে আর নিরপরাধ মানুষ ভয়ে ভয়ে আতঙ্কে জীবন কাটাবে, এই তাদের ইনসাফ? হ্যাঁ, এটা তো পরাজিত অপশক্তি। 1971-এ তারা যেভাবে এই রাজাকার আলবদর আল শামস এবং এই যে জামাতি ইসলাম গ্যাং, এরা আসলে নামে বেনামে অনেকগুলো শাখা, তো তারা তো 1971-এর গ্লানি এখনো বয়ে বেড়াচ্ছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে কি করলো, তারা বললো যে জুলাই আর মানে 24-71-এর ঊর্ধ্বে, তারপরে বললো 24-71 সমান সমান, তারপরে বললো 24 আলাদা 71 আলাদা। মানে যতবার পেরেছে তারা চেষ্টা করেছে 71-কে মুছে দিতে, কারণ তাদের মূল টার্গেট 71 এবং পাকিস্তান পন্থায় ফিরে যাওয়া। একটা জাতিগোষ্ঠী কত বড় নির্লজ্জ হলে পরে একটা পরাজিত অপশক্তি সেই পাকিস্তান নাকে খত দিয়ে আমাদের কাছে স্যারেন্ডার করে পালিয়ে গেছে। মানে তারা যুদ্ধ মানে আর করবো না, মাপ চাই, জীবন নিয়ে তারা তাদের দেশে গেছে। এবং 1971 থেকে আজকের দিন পর্যন্ত আমাদের
টাকার সাথে তাদের টাকার পাল্লা দিলে তাদের রুপি 2 টাকার উপরে চলে যাচ্ছে। এরা মানে ধ্বংসের দিকে, পাকিস্তান ধ্বংসের একটা উদাহরণ, ভিক্ষুকের জাতি হিসাবে পরিচিত আন্তর্জাতিকভাবে। বিভিন্ন দেশ, আরবের দেশগুলোই সো কল সেই 57টা মুসলিম দেশ, তারা অনুরোধ করে পাকিস্তানে, ভাই মাপ চাই ভাই, ভিক্ষুক পাঠাইস না। এখন যদি পাকিস্তানের ইকোনমি আমাদের চেয়ে বেশি হওয়ার দরকার নেই, সমান সমান থাকতো, তাহলে পরে এই যে পূর্ব পাকিস্তান মানে পূর্ব বাংলার যারা রয়েছে, তারা তো বাংলাদেশ বলে না, পূর্ব বাংলা বলে, তো তারা তাদের বক্তব্য কি, তারা চায় যে আচ্ছা ঠিক আছে আমরা পাকিস্তানের সাথে মিলে যাব, এরকম প্রকাশ্য তারা ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নামতো। ভারতের ইকোনমির মতো যদি পাকিস্তান হতো, তাহলে তো কোনো কথাই থাকতো না যে তারা এক কথায় বলতো যে আমরা পাকিস্তানে ফিরে যাব, পাকিস্তানের সাথে কোয়ালিশন করব, আমরা হাম এক হে, হাম উদার ইধার এক হে, এরকম কথাবার্তা বলতো। তারা প্রকাশ্যে বলতো যে আজকে থেকে আসলে বাংলা টাংলা কিছু না, আমরা উর্দুতে কথা বলবো। তো সেই বিষয়টা পারছে না, কারণ পাকিস্তান তলানিতে গেছে। আমাদেরকে নিয়ে ডোবার কথা ছিল, মহান নেতা বঙ্গবন্ধুর কারণে আমরা সেই যাত্রায় রক্ষা পেয়েছি। মানে এই 1971 আমাদের শুধু মুক্তিরই সনদ নয়, এটা আমাদের সার্বিকভাবেই আমাদের সাহায্য করেছে। এখন পরাজিত শক্তি সবসময় পরাজয়কে নিয়েই তারা আঁকড়ে থাকতে চায়, তারা চাইছে এখন এটাকে পাকিস্তান কোনোভাবে করতে, এবং সেই স্টাইলে সব কিছুতেই প্রমাণ করছে যে তারা সেদিকে যাচ্ছে। এবং ইউনুস শাহী তাদের মানে দেখেন বন্ধুগুলো কিন্তু একদম মিলে যাচ্ছে। 1971 আমাদের শত্রু কারা ছিল, বন্ধু কারা ছিল, চীন আমেরিকার ভূমিকা কি ছিল। তো ওরা বঙ্গবন্ধু হত্যা পরবর্তী কবে আমাদের বাংলাদেশে উন্নতি চেয়েছে? পাকিস্তানকে খয়রাত দেওয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি? কোন দেশ পাকিস্তানকে সবচেয়ে বেশি অর্থ সাহায্য তথা খয়রাত দেয় আর কি? হ্যাঁ, এটা বিশ্ব ব্যাংকের থ্রুতে হোক, যে কোনোভাবে হোক, সেটা হচ্ছে আমেরিকা। এই ভারতীয় উপমহাদেশের এই যে আমাদের সাউথ ইস্ট এশিয়ায় আমেরিকার ভালো বন্ধুকে পাকিস্তান। তো মানে আপনি জঙ্গিবাদ বলেন, যত আকাম কুকামের বন্ধু কিন্তু পাকিস্তান আমেরিকার। ভারতকে দিয়ে আমেরিকা এরকম কিছু করাতে পারে না। হ্যাঁ, চীন বন্ধুর শত্রু বা শত্রু বন্ধু হিসাবে ভারতের সাথে আমেরিকার বন্ধুত্ব আছে, কিন্তু সেটা গিভ অ্যান্ড টেকের বন্ধুত্ব। একদম গোলামের জাতি হচ্ছে এই পাকিস্তানিরা। তারা কিন্তু কোনো শর্ত, পাকিস্তানের মিলিটারিদের দেখেন, কোনো শর্ত কোনো কিছু ছাড়া তাদের দেশের প্রধানমন্ত্রী গিয়ে ওই বিভিন্ন আন্তর্জাতিক দরবারে বলে ট্রাম্পকে একটা নোবেল দেওয়া যায় না। মানে তাদের চিন্তা নাই তাদের নিয়ে, ট্রাম্প কবে নোবেল পাবে এই বিষয়ে দালালি করে। তো কত বড় ভৃত্য এই দেশ, এবং সেই ভৃত্যের ভৃত্য হতে চায় জামাত ইসলাম এবং তাদের অন্যান্য রাজাকার উইংগুলো। আপনি দেখেন তারা এই যে ব্যারিস্টার, আপনি বলবেন ব্যারিস্টার শাহরিয়ার, SM শাহরিয়ার কবির বলেন, ফুয়াদ বলেন, এদের পড়াশোনা করাইছে কে? ফুয়াদ এখন বাংলাদেশে নির্বাচন করার জন্য টাকা তুলছে, কয়দিন আগে যারা যেরকম টাকা তুলেছে, মানে টাকা দাও, মানে তাদের ভাব দেখেন কি প্রেম, জনগণের জন্য তারা সব করবে। মানে আমাকে টাকা দাও, নির্বাচন করবো, তাহলে তোমাদের উদ্ধার করে ফেলবো। মনে হচ্ছে বাংলাদেশের মানুষ আর উদ্ধার হইতেছে না, তাদের টাকা দিলে তারা সেই টাকায় নির্বাচন করবে এবং জনগণকে উদ্ধার করবে। কত প্রেম জনগণের উপরে। তুই ব্যারিস্টারি পড়ছস কেমনে? আপনি ফুয়াদরে প্রশ্ন করেন, তোমার নির্বাচন করার টাকা নাই, তুমি লন্ডনে যাই ব্যারিস্টারি পড়ছো কেমনে? এই কথার কিন্তু উত্তর দেবে না, কারণ জামাত ইসলামের টাকায় তারা ব্যারিস্টারি পড়েছে। এখন আপনি বলবেন যে ফুয়াদের মতো অসভ্য বা এই যে SM কি শাহরিয়ার, এরকম শিশির মনির টুনির, এদেরকে জামাত তৈরি করেছে, কোনো ভালো মানুষ খুঁজে পায় নাই। আচ্ছা আপা, কোনো ভালো মানুষ জামাত ইসলামের টাকায় পড়তে যাবে? আপনি যাবেন? কোনোদিন তো যাবেন না। এই ধরনের ছ্যাঁচড়া, অসভ্য, বর্বর, যেগুলোর কোনো পড়াশোনা নাই, শুধু একটা ডিগ্রি ওখান থেকে নিয়ে আসার জন্য যা করতে হচ্ছে, এবং তারা লন্ডনে থেকে মানুষের টাকা পয়সা মেরে দিয়েছে, সরকারের টাকা পয়সা মেরে দিয়েছে, বাংলাদেশে এসে এখন বাংলাদেশটার 14 গোষ্ঠী উদ্ধার করাবে। কিন্তু যেহেতু তাদের নামের সাথে ব্যারিস্টার আছে, তাই তারা এটা ঢাল হিসেবে ইউজ করে। আপনি দেখবেন অনেক নারীরা হিজাবি না, তারা কিন্তু জামাতের পক্ষে কাজ করে। এগুলো তাদের এই যে গুপ্ত দল, এবং এই গুপ্তদের এজেন্ডা 1971 যা করেছে আজকে তাই করেছে, অবাক হওয়ার কিছু নাই। এখন এই কথাগুলি তো আমরা সেই 17 মাস ধরে বলছি। তো এর মধ্যে তো নির্বাচনের ধরেন আর বাকি আছে 1 মাসের একটু বেশি। হ্যাঁ, তো তারা কি নির্বাচন করতে পারবে? তাহলে তাদের বন্দোবস্ত কি পাকা হয়ে যাবে? ধন্যবাদ। বাংলাদেশে নির্বাচন 12 ফেব্রুয়ারি আসলে কি হওয়ার দরকার আছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যারা রাজনৈতিক দল এখন বাংলাদেশে রাজনীতি করছে, তারা বিগত 17 মাসে আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য কি আপনাদের সময় হয়েছে 1 মিনিট রাজনীতি করার, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে? সেটা কি তারা একবার করেছে? আপনারা দেখেন অতি সম্প্রতি বিশ্ব জয় করে জনাব তারেক রহমান বাংলাদেশ এসেছেন, যিনি বিগত 17 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রহত হয়েছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সেনাবাহিনীর কাছে মুচলেখা প্রদান করেছিলেন, এবং সেনাবাহিনীর কারণেই তিনি বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছিলেন। তিনি কিন্তু মানে
এমন কোনো ঘটনা বাংলাদেশে তিনি ঘটাননি যার কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল, মানে ভালো কোনো ঘটনা তিনি ঘটাননি। তাহলে তিনি কি ঘটিয়েছিলেন? তিনি 2001 থেকে 2006 তার ইতিহাসের কথা নাই বলি, এগুলা বলতে বলতে আমরা আসলে বিরক্ত। জনগণ জানে যে তারেক রহমান 2001 থেকে 2006 বাংলাদেশে কোন ঘটনা ঘটিয়েছিলেন, কি কারণে 111 হয়েছিলেন, এবং তো তাদের যে আপসহীন নেত্রী যিনি অতি সম্প্রতি প্রয়াত হয়েছেন, আল্লাহ থেকে জান্নাত নসিব করুন, তিনি বরাবরই তাকে আপসহীন বলা হয়, কিন্তু তিনি স্বৈরাচারের সাথে আপোষ করেছেন, তিনি আপনার রাজাকারদের সাথে আপোষ করেছেন। তার দুপাশে স্বৈরাচার এবং রাজাকারকে নিয়ে তিনি বহু জনসভা করেছেন তৎকালীন আওয়ামী লীগের বিরুদ্ধে। এটা আপনারা পেপার পত্রিকা পড়লে অনেক ভিডিও এখনই আপনারা পাবেন এগুলো। কিন্তু তিনি আপসহীন। তো এই আপসহীন নেত্রীর আপসহীন ছেলে যখন লন্ডন থেকে বাংলাদেশ অতি সম্প্রতি এসেছে, আপনারা দেখেন যে শুধুমাত্র তারেক রহমানকে প্রধানমন্ত্রী শব্দটা বামের নামের পাশে লিখতে বাকি আছে। এছাড়া রাষ্ট্রীয় প্রটোকলে যেভাবে তামাশা চলছে বাংলাদেশে এখন সেই তামাশার মানে মূল সেন্টার হয়ে দাঁড়িয়েছে তারেক রহমানের যে গুলশানের অফিস, চেয়ারপারসনের কার্যালয়। সেখানে আপনারা দেখেন যে বাংলাদেশের বাম, ডান, আল্ট্রা রাইট, আল্ট্রা লেফট, তারপরে ব্যবসায়ীরা, এমনকি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান থেকে শুরু করে যারা যারা আছে সকলে গিয়ে ওখানে ধর্ণা দিচ্ছে। মানে সকলের ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, যে আমাকে কি কি দিবেন, কে কি পাবে না পাবে, নানা ধরনের কলা কৌশলী ওখানে মানে আপনার ফিল্ড করা হচ্ছে, রেডি করা হচ্ছে। এখন সেখানে জামাত গিয়েছে নেগোসিয়েশন করতে, যে তারা একটা ঐক্যমতের সরকার করবে। সেখানে বাসদও গিয়েছে, কিনা বলে বাম দলও গিয়েছে, অন্যান্যরাও গিয়েছে, সকলেই গিয়ে ওখানে ভিক্ষা চাচ্ছে যে আমাদেরকে কিছু দেন, আমরা আপনাদের সাথে আছি। এখন আর বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের দরকার নেই। এখন কিন্তু বাংলাদেশের এই যে আমাদের চিঙ্কুবাম যাদেরকে বলে শেখ ফরিদ ভাই, এই চিঙ্কুবামদের কিন্তু এখন আবার কিনা বলে 50 বা 60% মানুষকে যে বাইরে রেখে নির্বাচন হচ্ছে, সেটা নিয়ে কিন্তু চিঙ্কুবামদের এখন কোনো ইয়ে নেই। কারণ চিঙ্কুবামদের কাছে এখন বাংলাদেশের নির্বাচনের উর্বর পরিবেশ রয়েছে, লেভেল প্লেইং ফিল্ড আছে, গণতন্ত্রের কি বলবো জোয়ার বইতেছে বাংলাদেশে, মানবাধিকারের সর্বোচ্চ লেভেলে বাংলাদেশ এখন অবস্থান করছে। যার কারণে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, একটি প্রহসনের নির্বাচন যদিও হয়, আমি বারবার বলি যে যদিও হয়, এবং যদিও প্রহসনের নির্বাচন হয়ও, এবং এই নির্বাচনে মূলত হবে একটি ভাগ বাটোয়ারার আপনার খেলা। এবং আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে, বাংলাদেশের মানুষের যাতে প্রাণহানি না ঘটে, সাধারণ মানুষ যাতে হত্যার শিকার না হয়, আপনারা অতি দ্রুত এই নির্বাচনী নাটক বন্ধ করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে তাকে কতটা আসন নিবেন, কে কি পদ পদবি নিবেন, এটা ভাগ বাটোয়ারা করে আপনারা আবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনারা একটি মহা অনুষ্ঠান করুন। মহা অনুষ্ঠান করে জাতিকে জানিয়ে দেন এখানে তাদেরকে আমরা এই আসনে নির্বাচিত করে দিয়েছি। আপনাদের একটি কথা আমি বলে দিই, সাকা চৌধুরী যখন নির্বাচন করতেন রাঙ্গুনি আসনে, তখন তার হচ্ছে 2টা উপজেলাতে আপনার একটাতে 7টা বা একটাতে 8টা আপনার ইউনিয়ন ছিল। সে ওই 7-8 ইউনিয়নে কখনো যেতেন না, কারণ ওই 7 ইউনিয়নের ভোট ছিল সবচেয়ে বেশি, যার কারণে তার ওই 8 ইউনিয়নে যাওয়া লাগতো না। তখন সে 7 ইউনিয়নে মিটিং ডেকে আগের দিন জিজ্ঞাসা করতো, অনেরা আরে ভোট দিউন না, কে ভোট দেন হাত তুলুন, চিটঙ্গে ভাষায়, যে আপনারা কি আমাকে ভোট দিচ্ছেন, কে ভোট দিচ্ছেন হাত তুলুন। তো ওই মিটিং এ সবাই এভাবে হাত তুলতো যে ওনারা ভোট কেন্দ্রে নজেন দে, আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, আমি পাস। তো সাকা চৌধুরীর নির্বাচনী বাংলাদেশে হতে যাচ্ছে, যে আপনার জাতিকে হাত তুলতে বলে দিলেই হয়, যে আমরা যে এই নাটক মঞ্চস্থ করব 12 তারিখে, আমাদের এই নাটকের সাথে আপনারা কারা কারা আছেন হাত তুলুন, আমরা হাত তুলে দিব। তাতে হবে কি, বাংলাদেশ মূলত একটি অর্থদণ্ড থেকে মুক্তি পাবে। বাংলাদেশ মূলত জনগণের উপরে যে আরো একটি ঋণের বোঝা চাপবে, সেই বোঝাটা থেকে জাতি হালকা হবে। সর্বোপরি আমাদের সাধারণ মানুষের জানমাল হেফাজত হবে। আমি মনে করি আগামী 12 তারিখের যে নির্বাচন যদিও হয়, এটি নিশ্চিত একটি প্রহসনের নির্বাচনে পরিণত হতে যাচ্ছে। ধন্যবাদ। জি আসাদ নূর, যে এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে, হ্যাঁ, তো এই নির্বাচন দিয়ে তারা কি, মানুষের কাছে তো খুব স্পষ্ট যে একটি পাতানো নির্বাচন হতে পারে, তারা হ্যাঁ ভোট জয়যুক্ত করতে পারে। এর মধ্যে আমি দেখলাম আজকে আসিফ মাহমুদ তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন, সেখানে গিয়ে বলেছেন যে এটা একটা পাতানো নির্বাচন হচ্ছে। আপনি জানেন তারা কিংস পার্টির সদস্য, তবু তারা অভিযোগ করছে এটি একটা পাতানো নির্বাচন, এবং আমরা শুরু থেকেই জানি জামাত এই নির্বাচনটি চায় না। ওকে, তার মধ্যে জাতিসংঘ তারা জানিয়েছে যে তারা
কোনো প্রতিনিধি দল পর্যবেক্ষক এই নির্বাচনে পাঠাচ্ছে না। অন্যদিকে কমনওয়েলথ তারা কয়েক মাস আগেই জানিয়েছিল এই নির্বাচনটি ইনক্লুসিভ হওয়ার জন্য, তারা কিন্তু তাদের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেটি তো আমলে নেওয়া হয়নি, হয়তো তারাও কোনো পর্যবেক্ষক পাঠাবে না। ফলে সামগ্রিকভাবে এই নির্বাচন আসলে কি হতে যাচ্ছে, তানভীর লিঙ্কন যেমনটি ক্ষোভের সঙ্গে বললেন তেমনই কিনা? অনেক ধন্যবাদ। দেখেন, দুটো বিষয়। আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, এটা আমার দাবি নয়, সমীক্ষা। কখনো কখনো সেটা পুরুষের চেয়ে একটু বেশি। বেশি যায়। আপনি অর্ধেকের চেয়ে বেশি এখন নারী। ধরে নিচ্ছি অর্ধেক। তো এই নারীদের উপস্থিতি, এই নির্বাচনটা করছে কে? ইউনূস সরকার। তো ইউনূস সরকার নির্বাচন পরিচালনা করবে। তাদের ক্যাবিনেটের দিকে তাকান, আপনি নারী খুঁজতে গেলে আসলে স্ক্রিন পজ করে আতসী কাঁচ দিয়ে খুঁজতে হয়। নারী কোথায়? নারী নাই, নারীর অংশগ্রহণ নাই। আপনি এই জুলাই জঙ্গিদের মধ্যে যে কটা নারী ছিল, ওরা ভারতের 7 সিস্টার্স খেয়ে ফেলবে, ওদের সিস্টার্সরাই চলে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় মিম হয়েছে। তারা কেন চলে গেছে? তারা তো এই চক্রান্তের অংশ। কিন্তু কতটা তাদের উপরে প্রেশার থাকলে, কতটা তাদেরকে বঞ্চিত করলে পরে এই মানে খুঁতের ভাগ রেখে তারা চলে যাচ্ছে। নারী কোথাও নেই। অপরদিকে ইউনূসের ব্যক্তি জীবনে তার মেয়েকে দেখেন, বা তার এনজিওর দিকে তাকান, সেখানে নারীর উপস্থিতি, কিন্তু সরকারে নারী নেই। কারণ এই তাদের সাথে তাদের মূল এলাইকে জামাতের নির্বাচনী এজেন্ডা, তাদের আদর্শ কি? তারা মনে করে পুরুষদের আসনগুলো নারীরা দখল করে নিয়েছে, তাদের লাথি মেরে এখান থেকে সরাই দাও। সব জায়গায় পুরুষ থাকবে, নারী থাকবে না। এই যে আমি দেখালাম যে অন্নপূর্ণার দেবনাথ, তার উপরে রাগ দুইটা কারণে। প্রথম হচ্ছে উনি নারী, দুই হচ্ছে হিন্দু। মানে এটা তো পুরুষের চেয়ার। তো এই পুরুষ দ্বারা তারা নির্বাচনটা করবে। এইবার হচ্ছে নির্বাচনের ফলাফল কি হবে। আপনি প্রথমেই অর্ধেক জনগোষ্ঠীকে বাতিল করে দিলেন। আপনি আপনার জায়গা থেকে আপনি এবং তারেকের দিকে তাকান। রুমিন ফারহানার মতো এত জনপ্রিয় নেত্রী এবং দুর্যোগে বিপর্যয়ে তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন। তার কথা দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, নারী হিসেবে তাকে আমি রেসপেক্ট করি। তার রাজনৈতিক আদর্শের জায়গায় আমার ভিন্নতা আছে, বাট উনি একটা পিলার ছিল বিএনপির। তাকে মানে তারেক আসতে না আসতে খালেদা জিয়ার মৃত্যুর দিন তাকে বহিষ্কার করা হয়েছে। আচ্ছা, আপনি প্রথমেই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দিলেন। এইবার হচ্ছে আওয়ামী লীগের প্রশ্ন। বাংলাদেশে যদি 100 জন লোক থাকে, তার মধ্যে কম করে হলে 40 জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগ। আপনি তাদেরকেও বাদ দিয়ে দিলেন। রাখলেন আপনার কাছে আছে হচ্ছে 60% জনগোষ্ঠী, তার মধ্যে আবার 30 বাদ, নারী হিসাবে বাদ। তাহলে রইল কত? 30। আপনি 70% জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করবেন, আর ওই নির্বাচন আপনি টিকিয়ে রাখবেন, এটা হতেই পারে না। আওয়ামী লীগ শুরু থেকে যে কথাটা বলেছে, ইউনূস অবৈধ, ইউনূসের আমলের সকল সিদ্ধান্ত অবৈধ। আওয়ামী লীগের সাথে আমার বিভিন্ন বিষয়ে দ্বিমত আছে, কিন্তু এই বিষয়টা খুবই চমৎকার। এই রাজনৈতিক প্রজ্ঞাকে আমি স্যালিউট করি। এবার ইলেকশন আওয়ামী লীগ মানবে না। জাতিসংঘ কেন প্রতিনিধি পাঠাবে? অন্যান্য সংস্থাগুলো কেন প্রতিনিধি পাঠাবে? আর এই ইলেকশন হলে সেটা টিকবে না, তো এটা কনফার্ম। এর অতীত ইতিহাস যদি দেখি, আওয়ামী লীগকে নির্বাচনে থাকতে দেওয়া হয় নাই বহুবার, কিন্তু যখন নির্বাচন হয়েছে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তারা নিশ্চিত পরাজয় জেনেও তারা অংশগ্রহণ করেছে। বিএনপিটা করে নাই। বিএনপির মনে হয়েছে যে না, তাদের নিশ্চয়তা দিতে হতো। মানে ওরা বলে অনেকগুলো নির্বাচন নিয়ে বিতর্ক আছে, কিন্তু তাদের অবস্থান কি ছিল? তাদের অবস্থান ছিল আমাদের নিশ্চয়তা দেয় আমরা ক্ষমতায় যাব, তাহলে নির্বাচন আসবে, নইলে যাব না। এবং আওয়ামী লীগ কিন্তু এক টার্মে তাদের ক্ষমতার লোভ দেখিয়ে নির্বাচন এনেছিল। দুপুরবেলা তারা বলেছে আর আমরা এই খেলায় নাই। তো যে দল যেমন, আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, এটা তাদের স্পষ্ট ঘোষণা। যদি এখানে আওয়ামী লীগকে ডাকতো, আমি শিওর আওয়ামী লীগ আসতো না। তার মানে এই ইলেকশনে কেউ একজন সিলেক্টেড হবে, এবং আওয়ামী লীগ এসে এটা এই নির্বাচন আমরা তো লগি বইটা দেখেছি, অনেক উদাহরণ আছে। আওয়ামী লীগ আসলে ওইভাবে তো মবগিরি করে না, কিন্তু যখন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে রাজনৈতিকভাবে, সেটা থামানোর ক্ষমতা কারোর নাই। আওয়ামী লীগ কখনোই, যখন হাদিকে হত্যা করা বলা হয়েছে, আমি শিওর ছিলাম আওয়ামী লীগ গুপ্ত হত্যায় বিশ্বাস করে না, এই কাজ আওয়ামী লীগ করবে না, ভারতও এই কাজ করবে না। হাদিকে এখন আমরা দেখতে পাচ্ছি, হাদির হত্যাকারীকে আমরা জানি না, এটা এজেন্সির ধারণা করা হয়, কিন্তু যাকে দেখানো হয়েছে সেই লোক বিদেশে চলে গেছে। এখন ব্যাপারটা এরকম, আপা এটা কিরকম উদাহরণ দেই, যে ধরেন আমি বলতেছি মানে জামাই চলে গেছে, যে আরেকজনের বিয়ে করছে, জামাই চলে গেছে, যা এটা দোষ না, আরেকজনের বিয়ে কেন করছে এটা সমস্যা। মানে এখন হাদির হত্যাকারী ভারতে না অন্য বিদেশে চলে গেছে, এটা সমস্যা তাদের কাছে। ভারতীয় দূতাবাসে হামলা করছে, কিন্তু তোর বাংলাদেশ থেকে গেল কেমনে, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি, এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করে না। বুঝতে পারছেন সমস্যা কোথায়? মানে কবে মল্ল রহমত, আজকে তার জিয়ারত, এখন হাদির হত্যাকারীর ধরে আনবে। হাদির হত্যাকারী তো দেশে বসে আছে।
এই 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 যে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে চাঙ্গা রাখা, যে দেখো তোমরা যদি ঐক্যবদ্ধ না হও, জুজুর ভয় যে আওয়ামী লীগ চলে আসবে, হাতির মতো সবাইকে মেরে ফেলবে, এই ইলেকশনে যদি তোমরা না আসো আওয়ামী লীগ চলে আসবে, আওয়ামী লীগ তো আসবে এবং সবাই পেদাবে, এটা কনফার্ম। কিন্তু সেটা কবে তা আমরা দেখি, এই ইলেকশনটা হোক। ভালোই বলছেন, আওয়ামী লীগ তো আসবে, সবাইকে পেদাবে। আওয়ামী লীগকে যে এত ভয় পায় এরা, এই মানে ধরেন যত বাংলাদেশে যত শক্তি আছে, যত রাজনৈতিক দল আছে, সেটি বড় হোক আর একজনার দল হোক, সবাই যখনই বুঝে যে এই আওয়ামী লীগের আসার সম্ভাবনা তৈরি হয়েছে, সবাই আবার ভেদাভেদ ভুলে সবাই আবার একত্রিত হয়ে যায়। বিএনপি জামাত তুমুল দূরত্ব এখন আমরা আপাতত দেখি। যেই না আওয়ামী লীগ আসার সুযোগ তৈরি হয় একটি, বা তারা বুঝতে পারে যে আওয়ামী লীগ আসতে পারে, তারা কিন্তু একত্রিত হয়ে যায়। বাম দলগুলো যখনই বুঝে আওয়ামী লীগ আসতে পারে, একত্রিত হয়ে যায়। এই এনসিপি বলেন, কি ইনকিলাব মঞ্চ বলেন, এই কত রকমের ছোট ছোট দোকান, জুলাই মঞ্চ, অনেক ছোট ছোট দোকান তৈরি হয়েছে। এই সব দোকান একই প্ল্যাটফর্মে আসে যখনই আওয়ামী লীগের আসার একটি সম্ভাবনা, বা তারা মনে করে এই যে আসছে বোধ হয়, হ্যাঁ, একত্রিত হয়ে যায়। আওয়ামী লীগকে এত ভয় কেন, তানভীর লেঙ্গন? ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ তানভীর লেঙ্গন রাজনৈতিক একটা কথা বলেন, তারা রাজাকারদের ভয় পায় না, তারা জঙ্গিদের ভয় পায় না, তারা যত উগ্র ধর্মাবলম্বন মানে উগ্র পন্থা আছে তাদেরকে ভয় পায় না। দেশে আইন শৃঙ্খলার এত ভয়ঙ্কর পরিস্থিতি যে কেউ বাইরে গিয়ে নিরাপদ থাকতে পারবে এই নিশ্চয়তা নাই যেখানে, তাকে তারা ভয় পায় না। দেশের অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা, তাকে তারা কেয়ার করে না। জিনিসপত্রের দাম যেমন বাড়ছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আপনার পূর্বাভাস দিচ্ছে যে দুর্ভিক্ষ ধেয়ে আসছে বাংলাদেশে, এটাকে তারা কেয়ার করে না। মানে এই পৃথিবীর কোনো কিছুকেই তারা কেয়ার করে না এক আওয়ামী লীগ ছাড়া। ঘটনাটি কোথায় এখানে? ঘটনাটি হচ্ছে তাদের যে জারজ বাবা পাকিস্তান 1971 সালের 16 ডিসেম্বর যখন 93,000 সৈন্য সহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মিত্র বাহিনীর কাছে রমনা রেসকোর্সে তারা সারেন্ডার করেছিল, তখন তারা বুঝে গিয়েছিল যে তাদের জারজ বাবা সুসংগঠিত সেনাবাহিনী এত পরিমাণ হত্যাযজ্ঞ চালানোর পরেও, এত পরিমাণ ধর্ষণ চালানোর পরেও এই বাংলাদেশের 7.5 কোটি মানুষ যার ডাকে সাড়া দিয়ে তাদের এই জারজ বাপ সহ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। সেই দলটির নাম আওয়ামী লীগ এবং সেই ব্যক্তিটির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বুলেটের বুকে দাঁড়িয়েও যিনি নতি স্বীকার করেননি, যিনি মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসে প্রমাণ করেছিলেন বাঙালি জাতির এক অবিসংবাদিত নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্নটা ওইখানে না সুলতানাপা, তারা আওয়ামী লীগকে ভয় পায় কি পায় না এটা না, তাদের মূল রাজনৈতিক এজেন্ডা কি, তারা বাংলাদেশে আসলে কি নিয়ে রাজনীতি করবে, তাদের রাজনৈতিক দর্শন কি, আদর্শ কি, এই দেশ এবং এই দেশের জনগণের কাছে তাদের যে দীর্ঘ সময়ের রাজনৈতিক চর্চা তারা করেছে, কেউ ক্ষমতায় এসেছে কেউ আসতে পারেনি, কিন্তু জনগণের কল্যাণে দেশের কল্যাণে তারা কি আসলে কোনো রাজনীতি করেছে? তাদের কি সেই ধরনের কোনো কিছু বলার মতো আছে যে আমি দেশ এবং জনগণের কাছে গিয়ে আমি বিগত সময় সরকারে ছিলাম, আমি এই করেছি, আমি আগামীতে আসলে আমি এই কাজগুলো করব? বা যারা রাজনীতি করেছে তারা কি বলতে পারবে যে আমি বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক চর্চাটি করেছি? তাদের কারোর কোনো অ্যাচিভমেন্ট নেই কিছু বলার মতো। তাই তারা সকলেই যে দর্শনটি বেছে নিয়েছে একটি একেবারে পপুলিস্ট একটা চিন্তা ভাবনা, যে যেহেতু বাংলাদেশে একটা আপনার প্রচলিত ইয়ে আছে, যখন যে দল ক্ষমতাতে যায় ক্ষমতা থেকে সরে পড়ে তখন তাদের বিরুদ্ধে যখন যা বলবেন, যেহেতু তারা এটা ডিফেন্ড করতে পারছে না, কিছু কিছু জনগণ সেটাকে সঠিক বলে ধরে নেয় এবং মানুষ এতে হাততালি দেয়। তারা ওই হাততালি পাওয়ার জন্যই মূলত ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতার রাজনীতিটি তারা সকলেই করছে। তাদের সকলেরই দোকানের প্রোডাক্ট কিন্তু একটি, তাদের দোকানে তাদের কোনো উন্নয়নের প্রোডাক্ট নেই, তাদের দোকানে তাদের বিগত রাজনৈতিক যে আদর্শের কোনো বয়ান নেই, তাদের দোকানে তারা যে দেশ পরিচালনা করেছিল, দেশের জনগণের জন্য কিছু করেছে, সেই ধরনের কোনো কিছু তাদের ঝুলিতে নেই। এটা জনগণকে বলবে, তাদের ঝুলিতে একটি প্রোডাক্ট, সেটা হলো আওয়ামী লীগ বিরোধিতা এবং ভারত বিরোধিতা। এই যে ইনকিলাব মঞ্চের যে প্রয়াত আপনার কিনা বলে বাংলাদেশের সিংহ পুরুষ আর কি, যিনি টুথ দুটা শব্দ বললাম নাকি ছিঁড়ে ফেলবে, এই টুথের জনক, ঠিক না,
তার জন্য বাংলাদেশে যে নাটক মঞ্চস্থ করা হচ্ছে এবং আরো আরো ধারাবাহিকভাবে এই নাটকটি চলবে। আজকে যখন বাংলাদেশ সরকার ভারত থেকে 1,80,000 টন ডিজেল কেনার জন্য ভারতের কাছে চুক্তি করতে চায়, তখন কবরে যিনি সাহিত্য আছেন টুথের জনক, টুথের জিনিস তো ওখানে কবরেই ছিঁড়ে ফেলবে, সে কষ্ট পাবে না কবরে? ভারতের ডিজেল বাংলাদেশে আসতেছে, তাই না? তাহলে এই যে ভারত বিরোধিতা, ভারতের সাথে উস্কানিমূলক কথাবার্তা বা আওয়ামী লীগের বিরোধিতা করা, এটা হচ্ছে যে শুধুমাত্র তাদের ভণ্ড রাজনীতির একটি ভণ্ডামি। এছাড়া এখানে তাদের আওয়ামী লীগকে ভয় বলেন বা আদার্স কোনো কিছু বলেন, এটা তারা এই কারণে আওয়ামী লীগকে ভয় পায়, কারণ আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল। অন্যায় আছে, আওয়ামী লীগের ভুল আছে, আমি বলবো না যে আওয়ামী লীগ ভুল করেনি, আওয়ামী লীগের সময় দুর্নীতি হয়নি সেটাও আমি বলবো না, সেটাও হয়েছে, সবই ঠিক আছে। আওয়ামী লীগ দেশ বিক্রি করে নাই, আওয়ামী লীগ বিদেশি প্রভুদের কাছে মাথা নত করে নাই, আওয়ামী লীগ এদেশের গণমানুষের বিরুদ্ধে কোনো মানে আপনার আইন বলেন বা জনগণের মতের বিরুদ্ধে উপেক্ষা করে এমন কোন কর্ম আওয়ামী লীগ বাংলাদেশে সাধিত করে নাই, যার কারণে আওয়ামী লীগ এই যে গণমানুষ থেকে বিচ্ছিন্ন হবে। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় গোল। আর আজকে তাদের এই বয়ানটি এই কারণে দিচ্ছে, সারা বাংলাদেশে তারা শেখ হাসিনার সমস্ত ইয়েগুলা নাম ফলক গুলো তারা মুছে দিয়েছে, এবং ইউনূস একদিন বলেছে যে আমার এই নাম ফলক গুলো মুছতে 1 বছর লাগছে। তাহলে শেখ হাসিনার সরকার কি পরিমাণ উন্নয়ন করেছেন, তার নাম ফলক বুঝতে লাগে তাদের 1 বছর। তাহলে এখন বাংলাদেশের যেদিক দিয়ে হাঁটেন, যেদিক দিয়ে যায়, তাদের চোখে তো, মানুষের চোখে তো জিনিস একটাই, যে দেশটিকে আজকে এই অবস্থায় কে নিয়ে এসেছেন, সেটি আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগের মানে যে মানুষের প্রতি যে আওয়ামী লীগের ভালোবাসা, দেশের প্রতি যে আওয়ামী লীগের যে প্রগাঢ় নিবিড় সম্পর্ক, সেটা থেকে বিচ্যুত ঘটানোর জন্য মূলত তাদের এই ধরনের ভণ্ড রাজনীতির বহিঃপ্রকাশ, এখানে অন্য আর কোনো কিছু না। ধন্যবাদ। আসাদ নূর, আমি যখন এই যারা ধরেন এন্টি আওয়ামী লীগ যারা, হ্যাঁ, বা আওয়ামী লীগ বিরোধিতা বা আওয়ামী লীগের কথা শুনলি যারা আবার ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এই ফোরাম, এরা এখনো বলে দেশের যে এই দুরবস্থা, এই দুরবস্থার দায় কার? দায় শেখ হাসিনার। মানে 17 মাস পরেও তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে মানে অভিযুক্ত করছে যে এই যে দেশের এত অঘটন ঘটছে, এত খারাপ খারাপ ঘটনা, এই সব কিছু ঘটাচ্ছে না শেখ হাসিনার কর্মকাণ্ডের ফলাফল। 17-15 বছর যেই শাসন করেছে তার ফলাফল হিসেবে এই ঘটনাগুলো ঘটছে, তার ফলাফল হিসেবে জঙ্গিদের উত্থান, তার ফলাফল হিসেবে কি বলবো অর্থনীতির খারাপ অবস্থা, মানে সবকিছু তারা এখনো আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দোষারোপ করছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা নিজের ব্যর্থতা ঢাকার জন্য। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় ধরেন 2007-এর 9-এর পরিস্থিতি আপনি যদি বিবেচনা করেন, ইলেকশন বানচাল করা, টেম্পারিং করা, এগুলো তো বা রাজনৈতিক দলের প্রধানদেরকে নিশ্চিহ্ন করা, এটা এই উদাহরণ কার? এটা তো বিএনপির। আমরা 21শে আগস্টের কথা তো ভুলে যাই নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেম্পারিং করা, ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় কেন আসলো, তারা কিভাবে -2 হইতে গেল, বা লগি বৈঠেই বা কেন প্রয়োজন হলো, এগুলো কাদের সৃষ্টি? বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীতে এই যে জয় বাংলার পাল্টা স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ কারা আনলো? রাজাকারদের পুনর্বাসিত কারা করলো? বঙ্গবন্ধুর খুনিদেরকে কারা করলো? জিয়াউর রহমানের ভূমিকা কি? এই নোংরামিগুলো তো বাংলাদেশ থেকে রাজনৈতিক যে শালীনতা, শিষ্টাচার, এগুলো ধ্বংস করার জন্য কারা সবচেয়ে মুখ্য ভূমিকা রেখেছে? সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগের আমরা দেখেছি তারা নির্বাচিত হওয়ার পরে মানে ব্যাপক ভোট পেয়ে নির্বাচিত হলো আওয়ামী লীগ 2009-এর বা 2008-এর শেষের দিকের ইলেকশনে। তারপরে তারা কিন্তু বিএনপিকে দোষারোপ করত, এবং সেই দোষারোপের মধ্যে তাদের কিছু যোগ্যতা ছিল। আওয়ামী লীগ বেশ কিছু জায়গায় উন্নতি করেছে, এবং সেই উদাহরণগুলোর কাছে ওই দোষারোপটা, কিছু মন্ত্রী ছিল হাসান মাহমুদ আর 2-একটা, তাদের কাজই ছিল বিএনপির দোষ দেওয়া। মানে তাদের এই মন্ত্রিত্বের বা বক্তব্যের প্রধান একটা অংশ ছিল যে বিএনপির দায়, আগে কি হয়েছে দেখেন না, এরকম। তো এই যে গোষ্ঠীটা, আপনি তানভীর ভাইকে প্রশ্ন করেছিলেন যে জঙ্গি, এই যে মব, সকল ব্যক্তিদের আসলে তাদেরকে নিয়ে ইউনূস সরকার চলছে কিভাবে? এরা তো তার এলাই, তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ থাকবে না। কিন্তু মূল জায়গাটা দেখেন, আওয়ামী লীগকে দোষারোপ করার একটা কারণ হচ্ছে যে তাদের ব্যর্থতা, তাদের কোনো যোগ্যতা নাই। ইউনূস সরকার এসে এই পর্যন্ত এই 1.5 বছরে কি করেছে? আচ্ছা, এত বড় আন্তর্জাতিক প্লেয়ার বাংলাদেশের মানুষের, এই যে মাদাচো নাম একজনকে নোবেল দিল, তাকে নিয়ে এখন ইউনূসকে মেলাচ্ছে। এর আগে ইউনূসকে কি ভাবতো? মহান একজন মানুষ,
স্বয়ং একজন নবীর মতো আর কি, মানে কি একটা এত আন্তর্জাতিক খেলোয়াড় সে এসে করেছে কি, কোন রাষ্ট্রদূতের সাথে দেখা করেছে, কোন দেশ থেকে আমাদের জন্য কোন বিনিয়োগ এনেছে, ব্যক্তিগত সফরে গেছে রাষ্ট্রীয় টাকায়, দেশের ভেতরে আইন শৃঙ্খলার যে অবস্থা স্বাধীনতার পরে এত খারাপ অবস্থা হয় নাই, অর্থনীতির অবস্থা স্বাধীনতার পর এইরকম বিপর্যয় মানে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া মানে ঘটে নাই তো। তারা এসে প্রথমে বন্যার দায় দিয়েছে, আপনি কি দেখেন না দেশে এত বন্যা হয়েছে, মানে ভাব এমন যে দেশেই প্রথম বন্যা হয়েছে। তাদের সকল ব্যর্থতা এই আওয়ামী লীগের উপরে চাপিয়ে তারা কোনো রকম একটা সেফ এক্সিট চাইছে। তারা চেয়েছিল ক্ষমতা কক্ষিগত করে রাখতে, জামাত এখনো চায়, তারা চায় যে নির্বাচনের দরকার নেই, এইভাবে থাকুক, কিন্তু সেখানে যেহেতু তাদের কোনো যোগ্যতা নাই তাই তারা ফেল করছে। আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখেছে রাজনৈতিকভাবে, এটা বাংলাদেশের রাজনীতি বিএনপি শিখিয়েছে আওয়ামী লীগকে। তো বিএনপি রাজনীতিতে আসে নাই, তারা নির্বাচনে আসে নাই, বিভিন্নভাবে তারা দূরে থেকেছে, থাকতে বাধ্য হয়েছে, বা তারা রাজনৈতিক ট্রেন্ড মিস করেছে, যাই করেছে এটা আওয়ামী লীগের যোগ্যতা ছিল। এর অনেকগুলো কারণ বলছি, উন্নয়ন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা, পররাষ্ট্রনীতি আওয়ামী লীগের ছিল। আপনি যখন কিছু অর্জন করবেন তখন কিছু জায়গায় যদি আপনি কোনো জায়গায় চাপ প্রয়োগও করেন আপনি টিকে থাকবেন, কিন্তু এদের তো কোনো অর্জন নাই। তাই একমাত্র এদের আছে যেটা, সেটা হচ্ছে অজুহাত, ডান হাত বাম হাত 3 হাত হচ্ছে অজুহাত। হুম, এই যে অজুহাত দিয়ে এখন আবার শুনতে পাচ্ছি যে তারা নানান রকম ক্যারিকেচার করছে যাতে করে নির্বাচনটি জামাতের অনুকূলে হয়। তানভীর লিংকন। দেখেন সুলতান আপা, এই ইউনুস এবং ইউনুসের যে এই জঙ্গি বাহিনী, তাদের আসলে কাজটা কি বাংলাদেশে? তারা এই বিগত 17 মাস আপনারা দেখেছেন কি করেছে। ইউনুস এবং এই ইউনুসের এই জঙ্গি বাহিনী, মৌলবাদী শক্তিরা বাংলাদেশের 17 মাস ইসলামের নামে যে কুকর্মগুলো সাধিত করেছে। তো সুতরাং তাদের কাছে তাদের মূল এজেন্ডাটাই হচ্ছে ক্যারিকেচার লাগানো, এবং ইউনুস যত বেশি ক্যারিকেচার লাগাতে পারবে ইউনুসের ক্ষমতায় তার লংজিবিলিটিটা তত বেশি হবে। কারণ ইউনুসের তো ক্ষমতায় থাকা দরকার। ইউনুস যতক্ষণ পর্যন্ত তার প্রভুদের বুঝতে পেরেছি। আমি শেষ করবো, আমি বুঝতে পেরেছি যে ডক্টর ইউনুসের কাজই হচ্ছে ক্যারিকেচার লাগানো। আসাদ নূর, বিভিন্ন যেই নির্বাচনে জামাত এবং বিএনপির বাইরে যারা মনোনয়নপত্র দাখিল করছে, খুব সচেতন ভাবে যদি খেয়াল করেন দেখবেন যারা এই দুই দলের মধ্যে নেই, জামাতে এবং বিএনপিতে নেই, বাকিদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছে। এটাও কি এই ক্যারিকেচারের অংশ নাকি? হ্যাঁ, এটা তো ভয় পাচ্ছে যে বিএনপি জামাত মানে বিএনপিকে একটা বড় অংশের মানুষ ভোট দেবেন, এটা ধারণা করি, কারণ এটাই বাংলাদেশের মানুষরা। আপনি দেখবেন যে বিভিন্ন যারা ভিডিও টিডিও করেন আর কি, সাধারণ মানুষের কাছে মাইক্রোফোন নিয়ে গেলে তারা আসলে যে বিএনপি আর আওয়ামী লীগ এর বাইরে মানে কেন আওয়ামী লীগ সমর্থন করেন এটা জানেন না, এরকম অনেক মানুষ আছেন। কিন্তু জামাতকে ভোট দেওয়াটা আসলে একটু রিস্কি, মানে তাদের যারা স্থানীয় প্রতিনিধি, মানুষ তো স্থানীয় প্রতিনিধিকে ভোট দেয়, তো তাদের তো অতীত মানুষ জানে। বাংলাদেশের সাধারণ মানুষ আসলে ধর্ম ব্যবসায়ী টবসায়ী এদেরকে পছন্দ করে না, এদের নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করে ঠিক, কিন্তু পছন্দ করে না। তো এখন এই ইউনুস গ্যাং ভয়ে আছে যে এই জামাত বিএনপির বাইরে ভোটগুলা, মানে আওয়ামী লীগের তো একটা বিশাল অংশের ভোট আছে, নারীদের ভোট আছে, তো তাদের ভোটগুলো যদি ওইদিকে পড়ে যায় তাহলে তো বিপদ। কারণ তাদের একটা চ্যালেঞ্জ আছে, ফেয়ার নির্বাচন করা মানে কি, জামাত আর বিএনপির মধ্যে যেন ফেয়ার হয়। এর কারণ কি, যদি জামাত চলে আসে, মানে ফেয়ার না হলে জামাত আসবে, এটা তো তাদের সেট আপ, তাহলে কি হবে, আওয়ামী লীগ বিএনপি মিলে যদি তাদের পেটানো শুরু করে তাহলে যাবে কোথায়? আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি পরাজয় মেনে নেবে, এটা একটা সম্মানের পরাজয়, কিন্তু জামাতের কাছ থেকে বিএনপি পরাজয় মেনে নেবে না। আপনি ডাকসুর আর ওই যে জাকসুর নির্বাচন নিয়ে ভাইবেন না, ওরা এগুলো এক প্রকার, কারণ সকল কোচিং সেন্টার এই জামাতের ছিল, সেই কোচিং সেন্টারগুলোকে দিয়ে পোলাপানরে শুধু পড়ায় নাই, প্রশ্নপত্র ফাঁস করেছে, এবং কিভাবে ছাত্রলীগে ঢুকতে হবে, ঢুকলে ওইখানে পদ পদবীর জন্য কত টাকা দিতে হবে সেই টাকাও জামাত দিয়েছে। তো বিশ্ববিদ্যালয়গুলো তো তাদের দখলে চলেই গেছিল, এটা তো আর অবধারিত। তো সেখানে তো ভাই কলা গাছে তো আর আম ফলবে না। কিন্তু এইবার ঝামেলাটা হচ্ছে যে বিএনপি আর জামাতের মধ্যে ফেয়ার ইলেকশনটা করতে হবে, না হলে জামাত মাইর খেতে পারে বড় দুঃখ করে। এইবার এই ফেয়ার করতে যায়া এই দুই গ্যাংয়ের ভোট যেন ওই জাতীয় পার্টিকে ব্যান করার গান গাইলো না ওরা, কারণ ওরা ভয় পাচ্ছে আওয়ামী লীগের সব ভোট জাতীয় পার্টির কাছে যেতে পারে। তো ফেয়ার ইলেকশন করলে দেখা গেল যে বিএনপি জামাত কেউ পাইলো না, জাতীয় পার্টি জিতে গেল। এই ভয়ে তারা আসলে এই প্রার্থীতা বাতিল করছে শুরুতেই, মানে জন্মের পরেই মেরে ফেলো। তা আমরা দেখলাম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, সারা দিনই যা শিবির এবং ছাত্রদল মুখোমুখি অবস্থানে ছিল। তো তারেক রহমান দেশে আসার পরে এই কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে। তানভীর লিংকন, এইবার কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফলটি কেমন হবে বলে মনে হচ্ছে?
এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি সবার মতো তারেক রহমানকে খুশি করতে চায়, তাহলে বিএনপি ছাত্রদল জিতবে, সহজ অঙ্ক। আর যথারীতি গুপ্ত সংগঠন গুপ্তভাবে যখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ভোট যে সিস্টেম করে আবার তাদেরকে নিয়ে নেয়, তাহলে তারা জিতবে। এখন তারেক রহমান যে আপনার বিগত প্রায় 1 মাসই তো হয়ে গেল বাংলাদেশে যে আসছেন, কাছাকাছি, তাই না? তো এই 25 তারেক রহমান আসার, ডিসেম্বরে এসেছেন। হ্যাঁ 25 তারিখ থেকে আজকে হুম। 2 সপ্তাহ, মানে এই 15 দিনে কিন্তু 7 জন সংখ্যালঘুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা কি বিএনপি বা তারেক রহমানের পক্ষ থেকে একটি শব্দ শুনেছেন? তারেক রহমান 300 ফিটে দাঁড়িয়ে তিনি বলেছিলেন না আমরা শান্তি চাই? বলেছিলেন তো যে আমরা শান্তি চাই। তো তিনি কি তার কথাতেই আছেন যে তিনি শান্তি দিচ্ছেন বা শান্তি দেওয়ার মতো তার দল সে অবস্থায় আছে? তার দল যেভাবে মব শুরু করেছে সারা বাংলাদেশে, নির্বাচন শুরু না হতেই তারা যেভাবে প্রতিপক্ষের উপরে হামলে পড়ছে বিএনপি, সেখানে তারেক রহমান বা তারেক রহমানের দল সেখানে জগন্নাথের নির্বাচন বলেন আর হচ্ছে জগা খিচুড়ির 12ই ফেব্রুয়ারি নির্বাচন বলেন, কাহিনীতে কি ঘটবে? ভালো কিছু তো আমরা আশা করতে পারি না। রাইট। আমি শেষ করব আসাদ নূর, আগামী কয়েকটা দিন তো মানে 12 তারিখ পর্যন্ত খুব ক্রিটিক্যাল, কোন দিকে কখন টার্ন করবে দেশের পরিস্থিতি বলা খুব মুশকিল। তবে আপনার প্রজেকশনটা যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি বিশেষ করে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদেরকে অনুরোধ করব খুব সাবধানে থাকতে। হিন্দুদের উপরে গণহত্যা হবে, এটা 1971-এ হয়েছিল। মানে ধর্ম দেখে, মানে ধরেই নেওয়া হিন্দুরা হচ্ছে এই জামাত বা রাজাকার এই ধরনের ধর্ম ব্যবসায়ীদের এনিমি। কারণ তারা মুসলমানদেরকে অনেক ক্ষেত্রে, যারা মুসলমানদের মধ্যে একটু কম ধর্ম জানেন, তাদেরকে খুব সহজে বেকুব বানাতে পারে, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদেরকে তো শুরুতেই পারবে না। এবং খ্রিস্টানদের কিছু করতে গেলে তাদের বিভিন্ন দেশ আছে যারা প্রশ্ন করে, খ্রিস্টানদের অনেক অর্গানাইজেশন আছে যারা, এবং ইউনুস নিজেও খ্রিস্টান কিনা এটা আমার সন্দেহ আছে। যাই হোক, আপনি দেখেন এই বাংলাদেশি খ্রিস্টানদের, আমি বলছি না তাদের উপরে নির্যাতন হওয়াটা বৈধ, আমি বলছি তারা অনেক আনন্দিত আছেন এইটা ভেবে যে তাদের উপরে হামলাটা হচ্ছে না, কোন আশীর্বাদে হচ্ছে না সেটা তো আমরা বুঝি। বা বৌদ্ধ ধর্মাবলম্বীরাও অনেকটা সেফ আছেন, এখন এখানে চায় না, আমি জানি না ব্যাপারটা কি। হিন্দুরা হয়তো ভেবে থাকেন যে ভারত তাদের বাঁচাবে না, বাংলাদেশের সকল মন্দির ধ্বংস হয়ে গেলে, সকল হিন্দু হত্যা হয়ে গেল, ভারত এখানে বিন্দু পরিমাণে বিচলিত হবে না, এটাই ভারতের রাষ্ট্রনীতি। তো আপনারা একটু সাবধানে থাকবেন। বিশেষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এমন গুজব ছড়িয়ে আপনাদের হত্যা করার একটা প্ল্যান চলতে পারে। এবং বাংলাদেশের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রয়েছেন, আপনারা তো এমনিতেই বাড়িঘরে থাকতে পারছেন না, আর যে যেখানে আছেন আপনাদের দলীয় নির্দেশনা কি হবে সেটা অনুযায়ী আপনারা সেই সিদ্ধান্ত নেবেন। তবে সাবধানে থাকেন। এবং গৃহযুদ্ধের একটা ব্যাপার, তারা যদি আর কিছু করতে না পারে, ইলেকশন, এই সেটিংস কিছু করতে না পারে, তাহলে গৃহযুদ্ধের দিকে নেবে। এবং আমাদের সামনে আসলে অনেক চ্যালেঞ্জ, ফেব্রুয়ারি পর্যন্ত তো অবশ্যই আমাদের সাথে আসলে এমন ভয়ঙ্কর কিছু হতে পারে যেটার জন্য আমরা প্রস্তুত না। আসলে এটা প্রেডিক্ট করা যাবে না সুলতানা রহমান আপা, অতীতে যা কিছু ঘটেছে সেই অনুযায়ী এই কটা বিষয়ে আমি বলতে পারি। আমি আমার দর্শকদেরকে মানে ভীত সন্ত্রস্ত করতে চাই না, কিন্তু কথা অবশ্যই বলতে চাই আপনাদেরকে, আপনারা সাবধানে থাকেন। কারণ সাবধানের যেমন কোনো মার নেই, তেমনি সতর্ক থাকাটা কিন্তু প্রত্যেকের নিজস্ব দায়িত্ব, নিজেকে নিরাপদ রাখাটা সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু আপনারা ভীত হবেন না, কিন্তু মনোবল শক্ত নিয়ে রুখে দাঁড়ান, পাল্টা আঘাতের জন্য প্রস্তুত নেন। হিন্দু সনাতন ধর্ম অবলম্বী নয়, আমি সবার উদ্দেশ্যে একই কথাই বলবো। আমি আজকে বিদায় নিচ্ছি। আসাদ নূর এবং তানভীর লিঙ্কন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য, এবং দর্শক যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক শুভকামনা।